আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসটা যারা একেবারে ন্যারেশনটা পারে না তাদের জন্য আজকের ক্লাসটা। আজকের ক্লাস শেষে ন্যারেশন যদি না পারে আমাকে কমেন্টসে জানাবেন। আমি দেখব কিভাবে না পারে। অবশ্যই আজকের ক্লাসের শেষে তোমাকে ন্যারেশন পারতেই হবে। খেয়াল কর। আজকের ক্লাসের টপিকস কি আমার বলো তো? ন্যারেশন। ঠিক আছে? তো ন্যারেশন করার জন্য আমাকে প্রথমে কিছু কাজ শিখতে হবে। সেই প্রথম কাজটা হলো গিয়ে আমরা যেকোনো বাক্যকে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স আমরা শিখছি না? চেঞ্জিং সেন্টেন্সটা আমাকে শিখতে হবে একটু। অর্থাৎ যেকোনো বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয়, আমাকে ন্যারেশন শিখতে গেলে আগে ১ম এই কাজটা শিখতে হবে। ঠিক আছে? তো যেকোনো বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করে? অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য কিভাবে আমি অ্যাসার্টিভ করব, ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমি অ্যাসার্টিভ করব, এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করব, আমাকে এইটা একটু শিখতে হবে। ঠিক আছে? তাহলে শুরু করি আমি। প্রথমে আমরা শিখব ইন্টারোগেটিভ থেকে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ঠিক আছে? তাহলে আমি জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে হবে কিভাবে? আমরা অবশ্যই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? WH কোয়েশ্চেন থাকে, এরপর একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে, তাই না? যদি বলি এরকম হোয়াই আর ইয়োর চিলড্রেনস ক্রাইং? তোমার বাচ্চারা কেন কান্না করছে? ঠিক আছে? তো দেখো এই বাক্যটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই বাক্যটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাই, আমি জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়। তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে তোমার মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, এবার এক্সট্রা অংশ দেওয়া থাকে, তারপরে কি ফুল স্টপ ব্যবহৃত হয়। এখন দেখো তাহলে এই বাক্যটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আর এই WH কোন রাখতে পারবো বলো? পারবো না। তাহলে আমি জানি কি WH কোশ্চেনের পরে কি থাকে? অক্সিলারি ভার্ব। তারপর কি থাকে? সাবজেক্ট। ঠিক আছে? এরপরে মেইন ভার্ব থাকে। তাহলে এবার তুমি খেয়াল করো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, তাহলে প্রথমে কি আমাকে কি করতে হবে? সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু করতে হবে। আর আমি জানি কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বের পরেই থাকে কি? সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে কে থাকে? সাবজেক্ট। দেখো অক্সিলারি ভার্ব কোনটা? এইটা। ঠিক আছে? তাহলে এর পরেরটা কি? পরেরটা কি? অবশ্যই সাবজেক্ট। এখন করো ভাইয়া, ইওর সাবজেক্ট না ইওর চিলড্রেন সাবজেক্ট? ঠিক আছে? এখন এটা বোঝার জন্য আমি তোমাকে একেবারে বেসিক ক্লাস শিখেছিলাম। তুমি ভার্বকে প্রশ্ন করবা কে, কারা। তাহলে কারা কান্না করছে? তোমার না তোমার বাচ্চারা? তাহলে তোমার বাচ্চারা কে বা কারা কান্না করছে? তোমার বাচ্চারা। তাহলে এইটা কি? সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এটা কি হবে তাহলে? ইওর ইওর চিলড্রেন্স। ঠিক আছে? এবার কি অক্সিলারি ভার্ব। তাহলে ইওর চিলড্রেন্স আর ট্রাইং। ঠিক আছে? তাহলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমি কি করতে চাই? অ্যাসার্টিভ সেন্টেন্স করতে চাই, আমাকে এই বিষয়ে খেয়াল করতে হবে। আমাকে মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব ইত্যাদি ইত্যাদি ব্যবহার হবে। ঠিক আছে? চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। যদি বলা হয় উইল ইউ গো? উইল ইউ গো? তুমি কি যাবে? এখন দেখো এবার কি কোনো অক্সিলারি ভার্ব মানে ডাব্লিউএস কোশ্চেন নাই আছে? তাহলে আমি জানি কি এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মূল ভার্ব। তাহলে আমি জানি কি অক্সিলারির পরে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে অ্যাসার্টিভ করো, তাহলে কি হবে? প্রথমে ইউ, তারপরে অক্সিলারি ভার্ব গো। ইউ উইল গো। কথা ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ করতে হলে আমাকে খেয়াল করতে হবে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সট্রা অংশ যা থাকে আমি ব্যবহার করব। ঠিক আছে? এবার আসো একটু ব্যতিক্রম কখন হয়? একটু ব্যতিক্রম হয় তখন যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এরকম হয়। ডু ইউ গো? ডু ইউ গো? ডাজ শি প্লে ক্রিকেট? এই দুইটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি একটু আগে কি বলছিলাম? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, তারপরে মূল ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু যখন প্রশ্নটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যখন প্রশ্নটা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তখন ওটা একটু ঝামেলা হয়। ডু, ডাজ। তুমি যখন দেখবা ডু ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করা হইছে, এই বাক্যটাকে অ্যাসার্টিভ করার সময় ডু ডাজ আর রাখা যায় না। ডু ডাজ আর কি করা যায় না? রাখা যায় না। কারণ প্রথমে মৌলিক ক্লাসগুলোয় বলেছিলাম
যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ এই দুইটা বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে কি থাকে না? অক্সিলারি ভার্ব থাকে না। এই কারণে ডু ডাজ দিয়ে যখন ইন্টারোগেটিভ প্রশ্ন করা হয়, অ্যাসার্টিভ করার সময় এই ডু ডাজকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে ডু ইউ গো কি হবে তাহলে? ইউ গো। ডাজ শি প্লে ক্রিকেট? তাহলে অ্যাসার্টিভ করলে মনে মনে কি হবে? শি প্লেস। ওই ডাজ থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, ইজ বাই ইজ বাদ দিয়ে দিতে হয়। যখন তুমি ডাজটা বাদ দিবা তখন এই সাথে আবার কি করতে হবে? তোমাকে এসটা যুক্ত করতে হবে। বিষয়টা ক্লিয়ার তো? প্রেজেন্ট ইনডিফিনিট এটা গেল কি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড হি কাম? ডিড হি কাম? তাহলে এই ডিড আমি জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন কি? সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। তার মানে এখানেও কোনো কি নাই? পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যে কি নাই? কোনো অক্সিলারি ভার্ব নাই। তা না থাকার কারণে কি করতে হবে? যখন তুমি এটাকে অ্যাসার্টিভ করো মনে মনে, তাহলে আমি জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে হি, ঠিক আছে? হি। এবারে ডিড থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছিল। তুমি যখন ডিডটা বাদ দিয়ে দিবে তখন ভার্বের কি হবে? সেকেন্ড ফর্ম হবে। তাহলে কি হবে? কাম হয়ে যাবে কি? কেম, CAME কেম, ঠিক আছে? হি কেম। তাহলে এইভাবে আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ মানে ইন্টারোগেটিভ বাক্যকে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন ডু ডাজ থাকলে বাদ দিয়ে দিব, ডিড থাকলে বাদ দিয়ে দিই, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করলে বাক্যটা কি হয়ে যাবে? বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এটা কেন করলাম? ন্যারেশনে আমাকে যে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাকে যে চেঞ্জ গুলো করতে হবে, সেই চেঞ্জ গুলোর মধ্যে এই একটা খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ যে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটুক থাকে, ওই বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়, আমাকে ওই বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। এই কারণেই আমাকে যেকোনো বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করতে হয় শিখতে হবে। তাহলে আমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাসার্টিভ করতে পারি সেদিকে একটু খেয়াল করব। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অনেক রকম হয়, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়, তাই না? প্লিজ দিয়ে শুরু হয়। এই বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করব? অর্থাৎ ভার্ব দিয়ে যখন শুরু হয়, ভার্ব দিয়ে যেমন কি গো, গো ফ্রম হিয়ার, এই বাক্যটার আগে আমাদের যখন চেঞ্জ করতে হয় তুমি যখন দেখবা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা সেই টু এর পরে কনজাংশন হিসাবে টু ব্যবহার করি। আর ভার্বের আগে যখন টু আসে বাক্যটা অটোমেটিক কি হয়ে যায়? ভার্বটার মূল ভার্ব থাকে না। ঠিক আছে? তখন ওই বাক্যটা অটোমেটিক কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমাকে এটা নিয়ে আলোচনা না করলেও হবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে লেটস যদি হয়, কি হয়? লেটস, ঠিক আছে? যেমন বলো লেটস গো, লেটস গো টু প্লে, লেটস গো টু প্লে, এই বাক্যটাকে আমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করব? তো মনে রাখতে হবে এই লেটস অর্থ কিন্তু লেট আস। লেটস অর্থ কি বলো তো? লেটস অর্থ কি এখানে? লেট আস। তাহলে মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতেই আসটা অবশ্যই একটা অবজেক্ট ফর্ম, তাই না? আসটা কি একটা অবজেক্ট ফর্ম না? তাহলে সেন্টেন্সের শুরুতে নিশ্চয়ই অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয় না। কি হয়? সাবজেক্ট ফর্ম ব্যবহার হয়। তাহলে এই আসের সাবজেক্ট ফর্ম কি? উই। আসের সাবজেক্ট ফর্ম কি বলো? কি হবে? উই। উই, ঠিক আছে? এবার লেট কে বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা লেট এর জায়গায় ব্যবহার করব শুড। ঠিক আছে? এবার যা আছে তাই। তাহলে লেটস কে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? উই শুড। এরপরে যা আছে তাই। উই শুড গো টু প্লে। অর্থাৎ যদি লেটস দিয়ে বাক্যটা হয়, লেটস দ্বারা কোনো কিছুকে প্রস্তাব করা বোঝায় চলো, ঠিক আছে? লেটস গো চলো যাই, টু প্লে খেলতে চাই, তাহলে লেটস গো টু প্লে চলো খেলতে যাই। এই বাক্যটাকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করব আমরা কি লিখবো? উই শুড গো টু প্লে। তাহলে লেটস যুক্ত বাক্য যদি এবার তোমাকে আসে তুমি কি সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারবা না? অবশ্যই তোমার পারার কথা। তো দেখো যদি এরকম হয় লেটস গো টু ওয়াচ এ ফিল্ম, এইটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে তোমরা একটু করার চেষ্টা করো। আমি তোমাদের হিন্টস বলে দেই, আমি তোমাকে এটা তুমি দেখিয়েছো। লেটস মানে কি? লেট আস। আস কি? অবজেক্ট ফর্ম। কার অবজেক্ট ফর্ম? সাবজেক্ট ফর্ম। উই এর অবজেক্ট ফর্ম কি? আস। যেহেতু সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবা, তুমি জানো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, এই কারণে কি হবে?
আসের তোমার সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আসের সাবজেক্ট ফর্ম কি ওই, ঠিক আছে। লেটস কে বাদ দিয়ে তুমি কি লিখবা, শুড লিখবে। এবার যা আছে তাই বসাই দিবা। তাহলে লেটস গো টু ওয়াচ এ ফিল্মের অ্যাসার্টিভ ফর্ম কি হবে, উই শুড গো টু ওয়াচ এ ফিল্ম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এইবার আসো, লেট এর পরে আস না থেকে যদি অন্য কিছু হয়, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। ঠিক একই ক্যাটাগরি, এই হিমটাকে একজন অবজেক্ট ফর্ম, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কি বলতো ভাইয়া, হি। তাহলে লেটের পরে যখন আস ছিল তখন লেটকে বাদ দিয়ে লিখছিলাম কি, শুড। কিন্তু এই ক্ষেত্রে লেটকে বাদ দিয়ে লিখবো আমরা মাইট। কি লিখবো, মাইট। তাহলে হি মাইট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আমরা এইভাবে চেঞ্জটা করবো অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এইবার আসো, আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি একেবারে সহজ, এক্সক্লামেটরি সেন্টেন্স কি দিয়ে শুরু হয় বলতো, হট এ অথবা হাউ দিয়ে, তাই না? তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে কি থাকে বলতো, নাউন থাকতে পারে, নাও থাকতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে কেমন হলো দেখো, হট এ নাইস বার্ড ইট ইজ। দেখো বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে, হট এ দিয়ে শুরু হয়েছে। এই নাইস এটা একটা অ্যাডজেক্টিভ, এই বার্ড এটা একটা নাউন। তাহলে এই আমি মনে রাখবা কি, যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। তাহলে ইটটা সাবজেক্ট, এটা ভার্ব। আর তুমি জানো কি অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্ট কোন বাক্যে, ইট, এই নাও ইট। তারপরে কি ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে ইট ইজ। এবার হট এ অথবা হাউ থাকলে এর বাদ দিতে হবে। হটে থাকলে লিখবা এ ভেরি, কি লিখবা, এ ভেরি। আর যদি হাউ থাকতো তাহলে লিখতা শুধু ভেরি। যেহেতু এখানে হটে আছে তাহলে লিখবো কি, এ ভেরি। পরে যা আছে তাই। তাহলে ইট ইজ এ ভেরি নাইস বার্ড, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাহলে তুমি বিষয়টা ক্লিয়ার। তো যদি তোমাকে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাকে তুমি ঠিক এইভাবে কি করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবা। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। কিভাবে তুমি যে কোনো বাক্যকে, যে কোনো বাক্যকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করবা, রূপান্তর করবা। বিষয়টা ক্লিয়ার তো? তোমাকে ন্যারেশন করতে হলে তোমাকে এই অংশটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এইবার আসো, ন্যারেশন করার জন্য আমাকে আরো একটা জিনিস জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোনাউন্সের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম আমাকে জানতে হবে, ঠিক আছে। ন্যারেশন করতে গেলে সাবজেক্ট ফর্ম লাগবে, অবজেক্ট ফর্ম লাগবে, আর কি লাগবে, পজিটিভ ফর্ম জানতে হবে। তো আই এ সাবজেক্ট ফর্ম, মি অবজেক্ট ফর্ম, মাই পজিটিভ, ঠিক আছে। হি, হিম, হিস, শি, হার, হার, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, দে দেম, দেয়ার, ইউ, ইউ, ইয়োর, ইউ, ইউ, ইয়োর, আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, শি, ইট, দেম। আচ্ছা ঠিক আছে। মূলত তোমাকে এই কয়টা তুমি যদি জানো তাতেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে দেখে বুঝতে হবে কোনটা কোন ফর্মে আছে। তুমি যখন দেখবা কি লেখা আছে হিম, তোমাকে বুঝতে হবে কি এটা হি এর অবজেক্ট ফর্ম। তুমি যখন দেখবা আস, তোমাকে বুঝতে হবে কি এটা উই এর অবজেক্ট ফর্ম। তুমি যখন দেখবা আওয়ার, তখন তোমাকে বুঝতে হবে এইটা উই এর পজিটিভ ফর্ম। অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে কোনটার সাবজেক্ট ফর্ম কোনটা, কোনটার অবজেক্ট ফর্ম কোনটা, এবং কোনটার পজিটিভ ফর্ম কোনটা। তোমাকে ন্যারেশন করার জন্য এই বিষয়ে অবশ্যই কি থাকতে হবে, আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে। আশা করি ক্লিয়ার তোমরা, যে কোনটা কোনটা কি হবে, কোন প্রোনাউন্সের কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা পজিটিভ। তোমাকে ন্যারেশনের চেঞ্জ করার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট লাগবেই, ঠিক আছে। তাহলে প্রথম কি শিখলাম আমরা, ন্যারেশন করার জন্য যে কোনো বাক্য কিভাবে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। 2 নম্বরে শিখলাম কি, যে আমরা যে প্রোনাউন্স গুলো ব্যবহার করব সেই প্রোনাউন্স গুলোর সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্ম গুলো কি কি। এইবার তোমাকে আরো একটা জিনিস শিখতে হবে ন্যারেশন করার জন্য, সেটা হলো গিয়া আমাকে এখানে ভার্বের চেঞ্জ করতে হবে। কি করতে হবে, ভার্বের কিছু চেঞ্জ করতে হবে।
তাহলে আসো সেই ভার্বের চেঞ্জগুলো কি কি। তুমি যখন দেখবে ডিরেক্ট ন্যারেশনে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তখন তুমি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবা, ঠিক আছে। তুমি যখন দেখবে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, তখন তুমি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবা। তুমি যখন দেখবা ডিড ব্যবহার করা হয়েছে, তখন তুমি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবা। তুমি যখন দেখবা এম, ইজ অথবা আর ব্যবহার করা হয়েছে, তখন তুমি অজ অথবা ওয়ার ব্যবহার করবা। তুমি যখন দেখবা ডু অথবা ডাজ ব্যবহার করা হয়েছে, তখন তুমি ডিড ব্যবহার করবা, ঠিক আছে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে তুমি যখন ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন করবা, তখন তুমি একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্বের পরিবর্তন করতে হবে। তখন তুমি সেই ভার্বের পরিবর্তনটা কিভাবে করবা? এইভাবে করবা। তুমি এই ভার্ব দেখলে তুমি এই ভার্বে কি করবা? চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে। তুমি দেখো যদি হ্যাভ অথবা হ্যাজ লেখা আছে, তখন তুমি লিখবা হ্যাড। তুমি যখন দেখবা যে উইল লেখা আছে, তখন তুমি লিখবা উড। তুমি যখন দেখবা শ্যাল লেখা আছে, তখন তুমি লিখবা শুড। তুমি যখন দেখবা মে লেখা আছে, এম এ ওয়াই মে, তখন তুমি লিখবা মাইট লিখবা, ঠিক আছে। তুমি যখন দেখবা অজ অথবা ওয়ার লেখা আছে, তখন তুমি লিখবা কি, এই অজ ওয়ারের পরে কি লিখবা? বিন লিখবা, ঠিক আছে। তোমাকে এই কটা বিষয় মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি এই ভার্ব ফর্ম দেখলে তুমি এই ভার্ব ফর্মে কি করবা? তুমি সেটাকে কনভার্ট করে ফেলবা। তোমাকে ন্যারেশন করতে গেলে, অর্থাৎ তুমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে চাও, তোমাকে এই তিনটা টপিকস খুব ভালোভাবে বুঝতে হবে। যে কোনো বাক্য কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়, পার্সনগুলো ফর্মগুলো কি কি, এবং কোন ভার্ব থাকলে আমি কোন ভার্বে চেঞ্জ করব, বিষয়টা ক্লিয়ার তো? এটা অবশ্যই লিখে ফেলো খাতায় এবং মুখস্থ করে ফেলতে হবে যে কোন ভার্ব থাকলে আমি কোন ভার্বে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। মুছে দিব। আচ্ছা, এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, ন্যারেশন করার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ধরো একটা ন্যারেশন দেখি আগে তোমাকে, যেমন দেখো, হি সেড টু মি হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো। দেখো কি করতে হবে আমাকে ন্যারেশনে, মূলত এই ন্যারেশনে, এটা কি ডিরেক্ট ন্যারেশনে আছে, তাই না? আমাকে করতে হবে কি ইনডিরেক্ট ন্যারেশনে করতে হবে। তাহলে সে আমাকে বললো তুমি কখন যাবে, সে আমাকে বললো তুমি কখন যাবে। এই ন্যারেশন করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। আমাকে এই দুইটা জায়গায় কিছু কাজ করতে হবে। একটা জায়গা কি ইনভার্টেড কমার মধ্যে, আর একটা ইনভার্টেড কমার বাহিরে, ঠিক আছে। এখানে করতে হবে 4টা পরিবর্তন, কয়টা? 4টা। আর এই বাইরে করতে হবে 2টা, কয়টা? কয়টা বলো তো? 2টা। তাহলে এই যে ইনভার্টেড কমার মধ্যে 4টা আর বাইরে 2টা। আমি কিন্তু তোমাকে ইতিমধ্যেই যে এই ইনভার্টেড কমার মধ্যের 3টা পরিবর্তন শিখাই ফেলছি, ঠিক আছে। আমাকে এবার বাইরের অংশের যে 2টা পরিবর্তন, আমি এইটা নিয়ে একটু কথা বলি। এরপরে আমরা সরাসরি প্র্যাকটিসে যাব। এইটা করার জন্য একটু জায়গা রাখলাম আমি। আমি এই যে বললাম বাইরের অংশের 2টা পরিবর্তন করব, কিভাবে করব? ঠিক এইভাবে করব। দেখবো ভিতরের অংশের বাক্যটা, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যের বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে। যদি দেখি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, আমাকে 2টা চেঞ্জ করতে বলছি না, সেই চেঞ্জ 2টা কি? এই সেট টু এর পরিবর্তন। আর যখন আমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন এই যে আলাদা আলাদা অংশ, একটা ইনভার্টেড কমার মধ্যে একটা বাইরে, আলাদা আলাদাভাবে রাখা যাবে না। তাহলে 2টা বাক্যকে যুক্ত করার জন্য কি লাগবে? একটা কনজাংশন লাগবে, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে কি বাইরের অংশ 2টা পরিবর্তন কি কি? এই সেট টু এর পরিবর্তন করতে হবে। আর 2, এই 2টা বাক্যকে যুক্ত করার জন্য একটা কানেক্টরস আনতে হবে বা কনজাংশন, যা বলো তুমি, ঠিক আছে। তাহলে আমি লিখি যেমন চেঞ্জটা কি, সেট টু এর চেঞ্জ করতে হবে আর এখানে একটা কনজাংশন আনতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছি, যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে তুমি সেট টু এর পরিবর্তে লিখবা টোল্ড। কি লিখবা? টোল্ড, টি ও এল ডি, ঠিক আছে, টোল্ড লিখবা। কনজাংশন হিসাবে তুমি দ্যাট ব্যবহার করবা। কি ব্যবহার করবা? দ্যাট। বাক্যটা যদি কি হয়, অক্সিলারি ভার্ব দিয়ে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট, আচ্ছা ইন্ডিকেটিভ সেন্টেন্স হয়, কিন্তু বাক্যটা কি হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে তুমি সেট টু এর পরিবর্তে লিখবা আস্কড, ঠিক আছে। কনজাংশন লিখবা কি? ইফ, ঠিক আছে। যদি ডাব্লিউ ইজ অর, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট থাকে, তখন তুমি এই ডাব্লিউ ইজ অরটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করে দেবা আর সেট টু এর পরিবর্তে লিখবা আস্কড। এখান থেকে খেয়াল করো, এই বাক্যটা কিন্তু ডাব্লিউ ইজ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, হোয়েন উইল ইউ গো। দেখো এখানে কি দিয়ে শুরু হয়েছে? ডাব্লিউ ইজ অর দিয়ে শুরু হয়েছে এবং বাক্যটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে যে বাইরের অংশ দুটো চেঞ্জ করতে হবে, সেইটা কি? সেট টু এর চেঞ্জ। তাহলে কি ডাব্লিউ ইজ কোশ্চেন থাকলে তুমি কি করবা? সেট টু এর জায়গায় কি লিখবা? আস্কড লিখবা।
তাহলে কি লিখবো আমি এখানে? হি আস্কড, হি আস্কড মি। আর কানেক্টর হিসেবে কি ব্যবহার করব? এই ডাব্লিউএস অরটাই ব্যবহার করে দিব। তাহলে এখানে কি লেখা আছে? হোয়েন। তাহলে বাইরের অংশের যে দুইটা কাজ বলছিলাম, কাজ দুইটা শেষ। তাহলে হি আস্কড মি হোয়েন, কথা ক্লিয়ার? তাহলে আমি কি বাইরের অংশের দুইটা পরিবর্তনের কথা বললাম, কি দেখে করব? ভিতরের অংশের প্রথম অর্থটাকে দেখে করব, ঠিক আছে? এবার আসলে যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু বাক্যটা ভার্ব দিয়ে শুরু হইছে, তখন তুমি সেড টু এর পরিবর্তে লিখবা অর্ডারড অথবা অ্যাডভাইস, অর্ডার অথবা অ্যাডভাইস। কনজাংশন ব্যবহার করবা কি? টু। কনজাংশন কি ব্যবহার করবা? টু, ঠিক আছে? যদি বাক্যটা লেটস দিয়ে শুরু হয়, লেটস, তাহলে তুমি সেড টু এর পরিবর্তে লিখবা প্রপোজ টু, প্রপোজড টু। কনজাংশন ব্যবহার করবা দ্যাট, ঠিক আছে? এবার যদি বাক্যটা হট এ অথবা হাউ দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি বাক্যটা কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তখন তুমি সেড টু এর পরিবর্তে লিখবা এক্সক্লেম উইথ কি? ওয়ান্ডার্ড, এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড লিখবা, আর কনজাংশন লিখবা দ্যাট, ঠিক আছে? যদি বাক্যটা হুররে দিয়ে শুরু হয়, ঠিক আছে? এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে তুমি লিখবা এক্সক্লেম উইথ জয়, কনজাংশন একই লিখবা। যদি বাক্যটা এলাস দিয়ে শুরু হয়, তাহলে এক্সক্লেম উইথ সরো লিখবা, কনজাংশন সেম দ্যাটই হবে, হ্যাঁ? এ পর্যন্ত লিখছো তো? আমি উপর থেকে একটু মুছলাম। এ পর্যন্ত লিখে ফেলো। আচ্ছা। এবার তুমি যদি দেখো বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? বাক্য শুরু হয়েছে প্লিজ দিয়ে, প্লিজ দিয়ে, ঠিক আছে? তখন তুমি রিকোয়েস্টেড কি লিখবা? রিকোয়েস্টেড লিখবা সেড টু এর জায়গায়, কনজাংশন লিখবা টু, ঠিক আছে? এরপরে তুমি দেখো যদি বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? স্যার। স্যারের পরে অন্য বাক্য সাবজেক্ট দিয়ে অথবা অক্সিলারি ভার্ব যাই থাকুক না কেন, কি লিখতে শুরু হয়েছে? স্যার দিয়ে। তখন তুমি লিখবা রেসপেক্টফুলি, কি লিখবা? রেসপেক্টফুলি লিখবা। এরপরে দেখবা স্যারের পরে বাক্যটা কি দিয়ে শুরু হইছে? সাবজেক্ট দিয়ে শুরু হইলে তুমি টোল্ড লিখবা, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তুমি আস্কড লিখবা, ঠিক আছে? ওইটা গেল। তোমাকে আমি উদাহরণ দিয়ে বুঝাই দেব। যদি বাক্যটা থাকে কি দিয়ে? ইয়েস দিয়ে শুরু হয়, কি দিয়ে? ইয়েস, তাহলে লিখবা রিপ্লাইড ইন দা, ইন দা অ্যাফার্মেটিভ লিখবা, কি লিখবা? ইন দা অ্যাফার্মেটিভ। যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দা নেগেটিভ লিখবা, কি লিখবা? নেগেটিভ লিখবা। বুঝতে পারছো কথা? তাহলে তুমি এই বাইরের অংশের এই শীটটা লিখে রাখো। তোমাকে এই শীটটা মুখস্থ করতে হবে। অর্থাৎ তুমি বাইরের অংশের ২ টা চেঞ্জ করবা, কি দেখে করবা? ভিতরের অংশের চেঞ্জটা করবা তুমি কি দেখে বলো তো? ভিতরের অংশের ১ম যে ওয়ার্ডটা দেখে তুমি বাইরের অংশের এই ২ টা পরিবর্তন করবা। ঠিক আছে? এটা লিখে ফেলো এটা। পজ করে ভিডিওটা লিখে ফেলো। এইবার আসো আমাকে ন্যারেশনটা কিভাবে করতে হবে। তাহলে আমি ভিতরের অংশের ১ম ওয়ার্ডটা দেখে বাইরের অংশের চেঞ্জটা করে ফেলছি না? এখন ভিতরের অংশের যে পরিবর্তন করা কেমনে করবা? পরিবর্তন কয়টা বলো? আমার সাথে বলো ৪ টা। কয়টা? ৪ টা। ১ নাম্বার পরিবর্তন। যদি ভিতরের অংশের বাক্যটা অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়, ওটারে মনে, মনে অ্যাসার্টিভ করে নিতে হবে। খাতায় লেখা যাবে না কিন্তু। খাতায় লিখবা না। কি বলছি? মনে, মনে অ্যাসার্টিভ করবা। মনে, মনে অ্যাসার্টিভ করবা। ২ পারসনের পরিবর্তন। বাক্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আবার বলি, ইনভার্টেড কমার মধ্যের যে পার্সন গুলো রয়েছে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এর পরিবর্তন হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ভিতরের অংশের পারসন যদি সাবজেক্ট অবস্থায় থাকে, বাইরের অংশের পারসনের সাবজেক্ট রূপ বসবে। যদি অবজেক্ট অবস্থায় থাকে, তাহলে বাইরের অংশের পারসনের অবজেক্ট রূপ বসবে। পজিটিভ আকারে থাকলে পজিটিভ আকারে বসবে। এবং ৩ নাম্বার পরিবর্তন, ভার্বের পরিবর্তন। লিখে দিছি তোমাদেরকে আমি কোন ভার্ব থাকলে তুমি কি ভার্বে পরিবর্তন করবা। এখন দেখো বাক্যটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? হোয়েন উইল ইউ গো? নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্স না। তাহলে কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমেই শিখাইছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয়। খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? অক্সিলারি ভার্বের পরে কি? সাবজেক্ট। তাহলে তুমি যখন অ্যাসার্টিভ করবা তখন কি আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব না? তাহলে কি হবে? উইল ইউ গো, প্রথমেই তো হোয়েন বাদ হয়ে গেল নাকি? থাকে কি উইল ইউ গো। এবার এটা তুমি মনে, মনে অ্যাসার্টিভ করো, ইউ উইল গো। হয়ে গেল না ১ নাম্বার কাজ?
ইউ উইল গো, মনে মনে অ্যাসার্টিভ করে ফেলছি, কাজ শেষ। এইবার 2 নাম্বার কাজ কি বলছি, পার্সনের পরিবর্তন। বাইরের অংশে ভিতরের অংশে যতবার পার্সন থাকবে অতবার পার্সনের চেঞ্জ করবা। কি বলছি আমি, এইটা কি ইউ কি সেকেন্ড পার্সন না বলো তো? ইউ কি সেকেন্ড পার্সন? আমি বলেছি সেকেন্ড পার্সন বাইরের অংশের অবজেক্টকে বোঝায়। আচ্ছা খেয়াল করো কি বলছি, তাহলে কি বলছি, ভিতরের অংশের সেকেন্ড পার্সন বাইরের অংশের কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। এবং দেখো ভিতরের অংশের পার্সনটা কি সাবজেক্ট অবস্থায় আছে না, সাবজেক্ট অবস্থায় আছে। কি বলছি, ভিতরের অংশের পার্সন যে অবস্থায় আছে বাইরের অংশের পার্সনকে ঠিক সেই অবস্থায় আনবা। তো দেখো মিটা কি এখানে অবজেক্ট, কিন্তু এখানে ইউটা কি সাবজেক্ট না, তাহলে ইউ যেহেতু সাবজেক্ট তোমাকে এখানে কি করতে হবে, মি এর সাবজেক্ট বসাইতে হবে। তাহলে মি এর সাবজেক্ট কি বলতো, আই। মি এর সাবজেক্ট কি, আই। এবার ভার্বের পরিবর্তন, 3 নাম্বার কি, ভার্বের পরিবর্তন। তাহলে উইল থাকলে ভার্বের সেন্স কি বলছি, লিখে দিয়েছি প্রথমেই, উইল থাকলে কি করতে হবে, উড। ঠিক আছে, তাহলে হোয়েন আই উড, এবার যা আছে তাই, একটা ভার্বে একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্বেরই পরিবর্তন করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ভিতরের অংশের ফার্স্ট পারসন, ভিতরের অংশের ফার্স্ট পারসন বাইরের অংশের সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পারসন বাইরের অংশের অবজেক্টকে বোঝাবে। থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না, পারসনগুলো ঠিক যে রূপে আছে কি করব, সেন্সটা ঠিক সেইভাবেই করে দিব। অর্থাৎ সাবজেক্ট থাকলে সাবজেক্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট, পজিটিভ থাকলে পজিটিভ। ঠিক আছে, এবারে বলছো খেয়াল করো, I said to him, what a nice bird it is. ঠিক আছে, খেয়াল করো এবার এখানে কি দিয়ে শুরু হয়েছে, হটে দিয়ে শুরু হয়েছে, তাই না? বাক্যটা একটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলছিলাম কি হটে থাকলে কি হবে, বাক্যটা কি দিয়ে শুরু হবে, সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ অন্ডার, তাই না? তাহলে কি হবে, I exclaim with on that, কনজাংশন কি করতে হবে, দ্যাট। ঠিক আছে, বাইরের অংশের কাজ শেষ। এবার বাক্যটা কি, একটা ইম্পারেটিভ, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্য। আমি কি বলেছি যে যদি বাক্যটা অ্যাসার্টিভ না হয় অন্য কোনো বাক্য হয়, আগে প্রথমে কি করব, মনে মনে অ্যাসার্টিভ করব। দেখো মনে মনে অ্যাসার্টিভ করলে কি হয়, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাহলে ইট থার্ড পারসন না, তাহলে ইটের কোনো সেন্স হবে, হবে না। কি বলছি, থার্ড পারসনের কোনো সেন্স নাই। ভার্বের সেন্স, ইজ থাকলে কি বলছিলাম ওখানে কি হবে, ইজ থাকলে ওয়াজ হবে। তাহলে ইট ওয়াজ, এবার যা আছে তাই, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। উদাহরণগুলো বুঝতে পারতেছো? একেবারে সহজ না বলো, একেবারে সহজ। এবার আরেকটা দিয়ে শেষ করি, যে যখন তুমি দেখবা যে হি সেড টু মি কাম হেয়ার, কাম হেয়ার। এখন দেখো বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে বলো তো, ভার্ব দিয়ে শুরু হয়েছে না কাম? আমি কি বলছিলাম যে যদি কি হয়, যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটির পূর্বে অর্ডার অথবা অ্যাডভাইস বসাবো। কাম হেয়ার, এখানে আসো, তাই নিঃসন্দেহে আমি অর্ডার করছে, তাই না? তাই তুমি এখানে কি লিখবা, হি অর্ডারড মি, কনজাংশন কি হবে, টু। তো দেখো ভার্ব নাই কাম, তাহলে কামের আগে যখন টু চলে আসলো তখন কি এই বাক্যে আর এই কাম কি আর ভার্ব থাকলো, এই মূল ভার্ব থাকলো, থাকলো না। তাহলে কি এই বাক্যে মূল ভার্ব এইটাই রয়ে গেল। তাহলে একটা বাক্যে এইটা সাবজেক্ট, এইটা মূল ভার্ব, এইটা অবজেক্ট, এইটা কি এক্সট্রা অংশ। এবং সাইন নাম্বার পরিবর্তন বলছিলাম যে সাইন নাম্বার দিয়ে পরিবর্তনটা শব্দ সময়বাচক শব্দের পরিবর্তন। হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, হেয়ার থাকলে কি লিখতে হয়, দেয়ার লিখতে হয়। তাহলে কি হি অর্ডার মি টু কাম দেয়ার। তুমি যদি এইভাবে একটু শেখো, তুমি যদি একটু বুঝে বুঝে শেখো এইভাবে ন্যারেশনটা, তোমাকে ন্যারেশনের একেবারে পাস পাওয়া কোনো বিষয় না। তুমি যদি এইভাবে চেঞ্জ করা শেখো, তোমাকে জাস্ট 2-3টা কথা বলো পরের ভিডিওতে যে কিভাবে প্যাসিভ ন্যারেশন করতে হয়। এটি সেম পরিবর্তন, কোনো এক্সট্রা কোনো পরিবর্তন নাই, জাস্ট একটু বিষয় বুঝতে হয়। পরবর্তী ক্লাস সেটা বুঝাই দেবো ইনশাআল্লাহ। তোমাকে ন্যারেশনের জন্য এই যে ক্লাসটা দিলাম, একটা মাস্টার ক্লাস, তুমি ক্লাসটা ভালোভাবে একটু বুঝে বুঝে দেখো। আমি জাস্ট কি বলছি এগুলো মনোযোগ দিয়ে দেখো, শোনো এবং একটু প্র্যাকটিস করো, দেখো যে তোমার ন্যারেশন আর কোনো সমস্যা থাকে কিনা।